আমি তোমাদের পড়াবো পশ্চিমবঙ্গ। তো আজ আমাদের পড়ানোর বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত ভূপ্রাকৃতিক ভাগগুলো আছে সেটা। তো তোমাদের দেখো প্রথমেই শুরু হয়েছে কি ভূমির ঢাল দিয়ে। তো ভূমির ঢাল বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে কি উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে কি করায় যে ঢাল আমরা পাই সেটা কি বলা হয়? ভূমির ঢাল। অর্থাৎ কোনো জায়গা উঁচু আর কোনো জায়গা নিচু, এই দুইয়ের মধ্যে যে পার্থক্যটা হয় সেটা কি বলা হয়? ভূমির ঢাল। তো দেখো পশ্চিমবঙ্গে দুই ধরনের ভূমির ঢাল আছে। ভূমির ঢাল আমরা কি করে বুঝবো? যখন কোনো একটা জায়গার মধ্যে দিয়ে জলধারা কি হয় উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয়, আমরা বুঝতে পারি কি যে ভূমির ঢাল সেই দিকে রয়েছে। কারণ কি জল কি করে না উঁচু অঞ্চল থেকে যেদিকে ঢাল বেশি থাকে সেই নিচু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একইভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের মানচিত্র দেখি তাহলে কি দেখব? এই অংশে আছে কি না পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বা পশ্চিমের মালভূমি অঞ্চল। তো পশ্চিমের মালভূমি অঞ্চলটা তোমাদের বইতে দেখবে কি রং করা আছে না বাদামি রং করা আছে, ঠিক আছে? তো এই অঞ্চল থেকে দেখবে এই দিকটা কি করা আছে? সবুজ রং করা আছে। অর্থাৎ যে দিকটা বাদামি রং করা আছে কারো কারো বইয়ে দেখবে কি করা আছে? অরেঞ্জ কালারের করা আছে। তো বাদামি বা ওই কমলা রং থেকে যেদিকে দেখবে কি আছে না সবুজ অংশ আছে সেই দিকে হচ্ছে ভূমির ঢাল। অর্থাৎ যে দিকটা কি বাদামি রঙের সেই দিকটা হচ্ছে সব থেকে বেশি উঁচু, আর যে দিকটা সবুজ রঙের সেই দিকটা হচ্ছে নিচু। ওর জন্য পশ্চিমবঙ্গের যে নদীগুলো সেগুলো কি হয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে বয়ে গেছে, ঠিক আছে? আবার একইভাবে আমরা যদি এই পশ্চিমবঙ্গের উপরের অংশটা দেখি তাহলে কি দেখবো যে উপরের এই অংশটা কি হচ্ছে বাদামি রং রয়েছে এবং তারপর থেকে এই দিকটা হচ্ছে সবুজ রং। ওর জন্য পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে যে নদীগুলো সৃষ্টি হয়েছে প্রতিটা নদী কি করেছে না ঢাল অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে সবুজ অংশ অর্থাৎ নিচের দিকে বা কম ঢালের দিকে প্রবাহিত হয়েছে। তাহলে কি দেখলেন মানচিত্রে উঁচু অংশকে কি রঙে দেখাচ্ছে বা ঢাল যেখানে বেশি কি রঙের দেখাচ্ছে সেটা বাদামি রঙের দেখাচ্ছে বা কি ওই কমলা রঙের দেখাচ্ছে তোমাদের বইতে। আর যেখানে ঢাল কম সেই অংশটা কি রঙের দেখাচ্ছে? সবুজ রঙের দেখাচ্ছে। তোমরা তোমাদের টেক্সট বই দেখো, দেখলে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। তো পশ্চিমবঙ্গের যে ভাগগুলো রয়েছে তার মধ্যে কি রয়েছে? উত্তরে এখানে পার্বত্য অঞ্চল রয়েছে, এখানে রয়েছে মালভূমি অঞ্চল, মালভূমি অঞ্চলের পাশে রয়েছে কি রাঢ় অঞ্চল, রাঢ় অঞ্চলের পাশে যে সবুজ অংশটা রয়েছে তাকে কি বলা হয়? সমভূমি অঞ্চল। আর নিচের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই খাঁজ কাটা অংশটা এটাকে বলা হয় সুন্দরবন অঞ্চল, ঠিক আছে? তো আমি ছবিটা ভাগ করছি, তোমরা দেখবে। এটা কি পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, ঠিক আছে? এই অংশটা কি? এই অংশটা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। এই অংশে কি আছে? এই অংশে আছে রাঢ় অঞ্চল, ঠিক আছে? এই অংশে আছে কি সুন্দরবন অঞ্চল। আর বাকি যে অংশটা পড়ে থাকলো এই বাকি অংশটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল। তো প্রথমে আমি কি আলোচনা করব? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জায়গা নিয়ে গড়ে উঠেছে বা কোন কোন জেলা নিয়ে? তো দেখো পুরুলিয়া জেলার সমগ্র অংশ, এখানে কি আছে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া আর কি আছে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর পশ্চিম অংশ নিয়ে কি হয়েছে আমাদের মালভূমি অঞ্চল গড়ে উঠেছে। মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি কিরকম না মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি তরঙ্গায়িত, অর্থাৎ এরকম ঢেউ খেলা, কোথাও উঁচু কোথাও নিচু, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে তরঙ্গায়িত। তরঙ্গায়িত মানে কি ঢেউয়ের মতো, কোনো জায়গাটা বেশি উঁচু কোনো জায়গাটা নিচু আবার কোনো জায়গাটা উঁচু, তরঙ্গায়িত। এবং এখানে কি দেখা যায়? অনুচ্চ টিলা দেখা যায়, ঠিক আছে? অনুচ্চ টিলা মানে ছোট ছোট পাহাড় দেখা যায়।
যেমন অযোধ্যা, শুশুনিয়া, তারপরে কি আছে বিহারীনাথ, মামা ভাগ্নে, ঠিক আছে, এই ধরনের পাহাড়গুলো দেখা যায়। তোমাদের মধ্যে অনেকেই গেছো, শুশুনিয়া বেড়াতে গেছো, অযোধ্যা গেছো, তো তোমরা আমার থেকে ভালো জানো, যেহেতু আমি যাইনি, আমি জানি না। তোমরা যেহেতু গেছো, তোমরা ভালোভাবে বুঝবে ওখানে কি দেখা যায়, অনেক কি দেখা যায়, ছোট বড় অনেক পাহাড় বা টিলা দেখা যায়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাটি কিরকম? না এখানে মাটি হচ্ছে কি না কাঁকুড়ে, কাঁকুড়ে মাটি এবং লাল রঙের শক্ত মাটি এবং অনুর্বর, এবং এখানে বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত হয় না বলে এই অঞ্চলের জলবায়ু খুব রুক্ষ এবং শুষ্ক, এখানে সেভাবে কৃষিকাজও হয় না। এখানকার যে সমস্ত মানুষজন বা আদিবাসীরা বসবাস করে তারা মূলত কি করে, ওই বনের পাতা বা এই সমস্ত বনের ফলমূল এগুলোর উপর বেশি নির্ভর করে, ওইগুলোর উপরই এরা বিভিন্ন ধরনের শিল্প বা কুটির শিল্প গড়ে উঠেছে, ওর ভিত্তিতেই এরা কি করে না জীবিকা নির্বাহ করে। তো এই অঞ্চলে প্রধান যে গাছগুলো দেখা যায় তার মধ্যে প্রধান হচ্ছে কিনা শাল গাছ। শাল গাছ ছাড়া কি দেখা যায়, পলাশ, কুসুম, ঠিক আছে, ইউক্যালিপটাস, কেন্দু, মহুয়া ইত্যাদিও দেখা যায়। তবে মনে রাখবে প্রধান গাছ কি, প্রধান গাছ হচ্ছে শাল গাছ। এরপরে আমি তোমাদেরকে কি বলবো না, এই অংশটাকে বলা হয় রাঢ় অঞ্চল। পশ্চিমের মালভূমির পূর্ব দিকের যে অংশ, হালকা তরঙ্গায়িত অংশ, এই অংশটা কি হয়েছে না পশ্চিমের মালভূমি থেকে যে সমস্ত নদীগুলো আসছে তাদের পলি সঞ্চিত হয়ে এই অঞ্চলটা গড়ে উঠেছে। তো রাঢ় অঞ্চলের মধ্যে কোন কোন জেলা দেখা যায়, বাঁকুড়া দেখা যায়, বীরভূম দেখা যায়, মেদিনীপুর দেখা যায়, পশ্চিম মেদিনীপুর দেখা যায়, বর্ধমান দেখা যায়, ঠিক আছে। এই জেলাগুলো কি হয়েছে, পশ্চিম প্রান্তের কিছু অংশ নিয়ে এই রাঢ় অঞ্চল গড়ে উঠেছে। তো রাঢ় অঞ্চলের মধ্যে দিয়ে অনেক নদী বয়ে গেছে। নদীগুলোর মধ্যে কে কে প্রধান, দামোদর আছে, অজয় আছে, ময়ূরাক্ষী আছে, ঠিক আছে, তারপরে কি আছে, কংসাবতী আছে, শিলাবতী আছে, এগুলো হচ্ছে কি না তোমার রাঢ় অঞ্চলের প্রধান প্রধান নদী। তো দ্বারকেশ্বর নদী কি হয়েছে, রাঢ় অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং ঘাটালি শিলাবতী নদীর সঙ্গে মিলিত হয়েছে। দ্বারকেশ্বর এবং শিলাবতী মিলিত হয়ে কি নাম দিয়েছে, রূপনারায়ণ, ঠিক আছে। দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটো নদী মিলিত হয়েছে এবং মিলিত নাম হচ্ছে এদের কি, রূপনারায়ণ। এই রূপনারায়ণ কি হয়েছে, গেঁউখালির কাছে হুগলি নদীতে মিশেছে। তোমরা জানো হুগলি নদী কাকে বলে, গঙ্গা নদীটাকে কি বলে, হুগলি নদী বলা হয়। তো আর প্রধান নদীর নাম কি, দামোদর। দামোদর কি হয়েছে না পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে এবং কি হয়েছে, হুগলির কাছে এসে দুটো শাখায় ভেঙে গেছে, ঠিক আছে। একটা শাখার নাম হয়েছে দামোদর, এটা কোথায় মিলেছে, হাওড়ার কাছে হুগলি নদীতে মিশেছে। আর আরেকটা শাখার নাম হচ্ছে মুন্ডেশ্বরী, এই মুন্ডেশ্বরী কি হয়েছে, রূপনারায়ণ নদীতে মিলিত হয়েছে। তো রাঢ় অঞ্চলের অপর দুটো উল্লেখযোগ্য নদী কি, এখানে হচ্ছে কংসাবতী, ঠিক আছে। কংসাবতী নদী কোথায় উৎপন্ন হয়েছে না, এটা এই পশ্চিমের মালভূমি অঞ্চলে উৎপন্ন হয়েছে কংসাবতী, এবং এটা কোথায় যেয়ে মিশেছে, হলদি নদীতে মিশেছে, বোঝা গেল। এবং হলদি নদী পরে হুগলি নদীতে পতিত হয়েছে। এটা হলো কি পশ্চিমের রাঢ় অঞ্চল নদ নদী। এখানকার মাটি কেমন, দেখো এখানকার বেশিরভাগ যে মাটি, সেই মাটিটা হচ্ছে কিনা উর্বর, যেহেতু নদীর কি হয় পলি সঞ্চিত হয়ে মাটিটা সৃষ্টি হয়েছে, তো এই মাটিটা অনেক অংশে কি হয়েছে উর্বর। তবে কি হয়ে যায়, এই উপরের দিকের অংশটা যেহেতু মালভূমি অঞ্চলের এই অংশটাই বেশি প্রাধান্য আছে, তো এই অংশের মাটি কি তরঙ্গায়িত, ঠিক আছে, এবং তরঙ্গায়িত কাঁকুড়ে মিশ্রিত এবং অনুর্বর। তবে যত পূর্ব দিকে যাওয়া যায় বা দক্ষিণ দিকে যত যাওয়া যায়, মাটি কি হয় উর্বরতা তত বৃদ্ধি পায়, মাটি কি হয় লাল ভাব থেকে আস্তে আস্তে কি মাটির বর্ণ চেঞ্জ হয়ে যায়। এই অংশে কি কি গাছপালা দেখা যায় না, এই অংশে উল্লেখযোগ্য গাছ হচ্ছে শাল, সেগুন, শিরীষ, শিমুল, মহুয়া, তাছাড়া আকাশমণি, কদম, বাবলা প্রভৃতি গাছ এই অঞ্চলে দেখা যায়। এরপরে আমি কি আসবো, উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল কোন কোন জেলা নিয়ে, এখানে আছে দার্জিলিং, কালিম্পং আর কি আছে আলিপুরদুয়ার। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলা নিয়ে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এটা হচ্ছে হিমালয়ের যে পর্বত শ্রেণী সিংহলীলা, তো সিংহলীলা পর্বত শ্রেণীর অংশ হচ্ছে এগুলো। দার্জিলিং হিমালয় আছে এবং সিংহলীলা আছে, ঠিক আছে। তো এখানে কি কি পর্বত শৃঙ্গ দেখা যায়, সান্দাকফু দেখা যায়, আর কি দেখা যায়,
টাইগার হিল দেখা যায়। এই সান্দাকফু হচ্ছে কি উত্তরের পার্বত্য অঞ্চলে কি এবং সমগ্র পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত? 3630 মিটার। এটা হচ্ছে কি না পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তো এখান থেকে যে নদীগুলো সৃষ্টি হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, ঠিক আছে, এবং কালিন্দী ইত্যাদি। এই নদীগুলো কি হয়েছে? তারপর আছে মহানন্দা। এইগুলো এই নদীগুলো সব কি হয়েছে না বরফ গলা জলে সৃষ্ট, কারণ এখানে হিমালয় পর্বত অবস্থিত, ওই জন্য এই নদীগুলোতে সারা বছর জল থাকে। তাই এই নদীগুলোকে কি বলা হয়? নিত্যবহ নদী বলা হয়। তো নিত্যবহ নদীগুলোকে মানচিত্রে সবসময় নীল রঙের দেখানো হয়, ঠিক আছে। যে নদীগুলো সারা বছর জল থাকে তাদেরকে নীল রঙের দেখানো হয়। তো এই নদীগুলোর মধ্যে প্রধান হচ্ছে তিস্তা। তো তিস্তা নদীতে প্রতি বছর কি হয়? প্রচুর বন্যা হয় এবং ক্ষয়ক্ষতি হয়, যার জন্য একে কি বলা হয়? আমাদের উত্তরবঙ্গের দাসের নদী বলা হয়, ঠিক আছে। দাসের মানে ভয়ের নদী বলা হয়। তো এই নিচে কি উত্তরের পার্বত্য অঞ্চলে কি কি গাছ দেখা যায়? বিভিন্ন সরলবর্গীয় গাছ দেখা যায়। কি? পাইন দেখা যায়, ফার দেখা যায়, তারপরে কি দেখা যায়? দেবদারু দেখা যায়, ঠিক আছে। এই যে সরলবর্গীয় অরণ্য উদ্ভিদ রয়েছে সেগুলো এই অঞ্চলে দেখা যায়। তো এর মাঝের অংশটা কি? মাঝের অংশটা পুরোটা হচ্ছে পলিগঠিত সমভূমি, ঠিক আছে, যার অপর নাম কি? গাঙ্গেয় সমভূমি নামে পরিচিত। এখানে কোচবিহার জেলা আছে, উত্তর দিনাজপুর আছে, দক্ষিণ দিনাজপুর, মালদা আছে, মুর্শিদাবাদ আছে, নদিয়া আছে, হাওড়া আছে, হুগলি আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রভৃতি জেলা নিয়ে কি হয়েছে? সমভূমি। তো এখানে দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা সামান্য অংশ নিয়ে, উত্তর 24 পরগনা সামান্য অংশ এবং পুরো দক্ষিণ 24 পরগনা নিয়ে হচ্ছে সুন্দরবন। তো এই অংশটা বাদ দিলে পুরো অংশটাই কি হচ্ছে? এই অংশটা সমভূমি অঞ্চল, ঠিক আছে। গঙ্গা এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের নদী এবং উত্তরবঙ্গের নদীর সমভূমির পলি এখানে জমে এই অঞ্চলটা সৃষ্টি হয়েছে। বোঝা গেল? তো এই অঞ্চলে প্রধান কি না কৃষিকাজ দেখা যায়। যেহেতু সমভূমি অঞ্চল, এখানকার মাটিটা পলিময় এবং খুব উর্বর হয়ে থাকে। প্রাচীনকাল থেকে এখানে কি আছে? বিদ্যাধরী, সুতি, ঠিক আছে, এই সমস্ত যে প্রাচীন নদীগুলো আছে, নদীর তীরে কি হয়েছে না সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতাগুলো কি না নদী কেন্দ্রিক সভ্যতা নামে পরিচিত। প্রাচীনকাল থেকে এখানে সভ্যতা গড়ে উঠেছে, তো এগুলো নদী কেন্দ্রিক সভ্যতা নামে পরিচিত। আমরা যদি বিদ্যাধরী নদীর তীরবর্তী অঞ্চলে যাই, এখানে খনন কার্যের ফলে কি হয়েছে? প্রচুর কি হয়েছে? প্রাচীন দিনের যে সমস্ত কি ধ্বংসাবশেষ, পোড়া ইটের তৈরি বাড়ি, অন্যান্য যে সমস্ত জিনিসপত্র সেগুলো এখানে পাওয়া গেছে। এখানে কি কি গাছ দেখা যায়? সমভূমি অঞ্চলে আম, জাম, কাঁঠাল, অশ্বত্থ, ঠিক আছে, বট, নিম, যেগুলো তোমরা তোমাদের আশেপাশে দেখছো সেই সমস্ত গাছ এবং বনভূমি সমভূমি অঞ্চলে দেখা যায়। এখানে কি আছে বললাম? উত্তর 24 পরগনার সামান্য অংশ এবং দক্ষিণ 24 পরগনার পুরোটা নিয়ে হচ্ছে সুন্দরবন অঞ্চল। তো এই সুন্দরবন অঞ্চলটা কি হয়েছে? বিভিন্ন নদ নদীর পলি দ্বারা বা পলি সঞ্চিত হয়ে গড়ে উঠেছে। এখানকার উল্লেখযোগ্য নদী কি না কালিন্দী, মাথাভাঙা, চূর্ণী, বিদ্যাধরী, ঠিক আছে, পিয়ালি, রায়মঙ্গল, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি না এই সুন্দরবন অঞ্চলের নাম। এই নদ নদীগুলো সব জোয়ারের জলে পুষ্ট, ঠিক আছে, যেমন জোয়ার হয়, জোয়ারের নোনা জল এই অংশে প্রবেশ করে। পুরো সুন্দরবন অঞ্চলটাই কি হয়েছে না গভীর বনভূমি নিয়ে গড়ে উঠেছে। তবে এই বনভূমির কিছু বৈশিষ্ট্য আছে। তো ভারতের বা পশ্চিমবঙ্গের অন্যান্য গাছের থেকে এই গাছের বনভূমি আলাদা, ঠিক আছে। এগুলো লবণাক্ত মাটিতে জন্মায়, ঠিক আছে, এর জন্য এই গাছগুলোর বিশেষ নাম হচ্ছে সুন্দরবন। কারণ এই গাছগুলোর মধ্যে সুন্দরী গাছ হচ্ছে প্রধান বা বেশি জন্মায়, তাই ওগুলোকে বলা হয় সুন্দরবন। তো সুন্দরী গাছ ছাড়া এখানে কি কি গাছ জন্মায়? হোগলা, গোলপাতা, ঠিক আছে, এগুলো এখানে প্রচুর পরিমাণে জন্মে থাকে। এই অঞ্চলে কি দেখা যায়? ব্যাঘ্র সংরক্ষণ দেখা যায়। সুন্দরবন অঞ্চলে কি বাঘের জন্য বিখ্যাত, কি না রয়্যাল বেঙ্গল টাইগার এখানে বিখ্যাত। তাছাড়া কি আছে? জলেতে কুমির আছে, বন বিড়াল আছে, তাছাড়া হরিণ আছে, বিভিন্ন ধরনের আরো পশু পাখি আছে। তো সুন্দরবন অঞ্চলটা কটা 102টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে, যার মধ্যে কতগুলো দ্বীপে মানুষ আছে না 54টা মতো দ্বীপে মানুষ বসবাস করছে। 102র মধ্যে 54টা দ্বীপে মানুষ কি করেছে
গাছপালা কেটে ফেলেছে, কেটে ফেলে ওই স্থানে বসবাস করছে। আর 48টা দ্বীপে কি আছে? গভীর বনভূমি আছে। তো এই অঞ্চলে কি হয়? ভূমির ঢাল অত্যন্ত কম, যার জন্য কি হয় না, যখন জোয়ার হয় জোয়ারের জলে এই বনভূমির বেশিরভাগ অংশটাই জলের নিচে ডুবে যায়। ঠিক আছে, যার জন্য কি হয়, এখানকার উদ্ভিদগুলো ওই লবণাক্ত মাটি থেকে শ্বাস নিতে পারে না। শ্বাস নিতে পারে না বলে কি হয় না, কিছু মূল এদের মাটি পুড়ে উপরে উঠে আসে, যার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। এগুলোকে কি বলা হয়? শ্বাসমূল বলা হয়। আবার কাদামাটিতে জন্মায় বলে এরা নিজেদের কাণ্ডটাকে সোজাভাবে ধরে রাখতে পারে না। কাণ্ডটাকে ঠেস দিয়ে রাখার জন্য এদের গাছের কাণ্ড থেকে কিছু মূল বেরোয়, যাদেরকে ঠেস মূল বলা হয়। দেখাচ্ছি, দেখো। তো নরম মাটিতে কি হয়? জন্মায়, ওর জন্য এদের কাণ্ড থেকে এক ধরনের মূল বেরোয়। এই মূলগুলো কি করে? গাছকে কাদামাটির মধ্যে ধরে রাখতে সাহায্য করে। তো এই মূলকে বলা হয় ঠেস মূল। অপরদিকে লবণাক্ত মাটিতে কি হয়? বাতাস চলাচল বা বায়ু চলাচল করে না, ওর জন্য এদের মূল কিছু মাটির উপরে উঠে আসে। এই মূলগুলোর সাহায্যে কি করে? এরা বাতাস থেকে কি করে? অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায়। এগুলোকে বলা হচ্ছে ঠেস মূল। তাছাড়া কি হয়? লবণাক্ত মাটিতে এদের বীজগুলো পড়লে অঙ্কুরোদ্গম হয় না, যার জন্য গাছের মধ্যে যেমন ফলটা থাকে, তো গাছে থাকাকালীনই কি হয়? অঙ্কুর বেরিয়ে যায়, ফল বেরিয়ে যায়। তোমরা দেখেছো অনেক সময় কাঁঠাল আনলে দেখবে কাঁঠালের মধ্যে কি হচ্ছে? পাকা কাঁঠালের ভিতরে বীজটা ফেটে গেছে, দিয়ে ছোট ছোট সবুজ সবুজ গাছ বেরিয়ে গেছে। এটা হয়। তো একইভাবে কি হয় না, মাটিটা লবণাক্ত, বীজটা পড়লে কি হবে? গাছ বেরোবে না। তার জন্য কি হয় না, ওখানেতেই তোমার গাছের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হয়ে যায়। একে কি বলা হয়? জরায়ুজ অঙ্কুরোদ্গম বলা হয়ে থাকে। ঠিক আছে, আজকে এতটা পর্যন্ত পড়ালাম। পরবর্তী অংশ আমি পরের ক্লাসে আবার আলোচনা